এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। হাসনাত আব্দুল্লাহর কিছু হলে ওয়াকারুজ্জামানের উপরই এটা বতরাবে বলে আমি মনে করছি। যে আলোচনা নিয়ে সারা বাংলাদেশ তোলপাড়, যে আলোচনা নিয়ে নানান রহস্য ধোঁয়াশা আছে, যে আলোচনা নিয়ে অলরেডি আপনার কি বলা হয় যে ধরেন এনসিপির মধ্যেই বিভাজন তৈরি হয়েছে। হাসনাত বলছে যে বক্তব্য, সার্জিস বলছে একই জায়গায় সেও উপস্থিত ছিল, কিন্তু হাসনাত বিষয়টাকে যেভাবে লাইটিং করে রাতারাতি ওয়ার সাথে নিয়োগ নেওয়া যে দুর্নীতির রিপোর্ট বের হলো এনসিপির আসিফ সম্পর্কে বা নাহিদদের সম্পর্কে বিভিন্ন জায়গায়, সেটাকে কাভার করার জন্য কেউ কেউ বলছেন যে হাসনাত এই ধরনের একটা পোস্ট দিয়া 11 দিন আগের একটা ইস্যুকে মাঠে গড়াইছে। কেন? হয়তো তার এমন কোনো কর্মকাণ্ড তলে তলে হয়েছে যেটা পরবর্তী সময় গোয়েন্দারা তাকে ধরবে। সেনাপ্রধান আসলে কি করতে চায়, সেনাপ্রধান কি করতে চাইলে আমি এটা নিয়ে মোটেও চিন্তিত না। আমি চিন্তিত আসলে যেসব রাজনৈতিক দলের নেতারা সেনাপ্রধানের পক্ষে, আমি তাদেরকে নিয়ে চিন্তিত। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের মধ্যে পর্দার অন্তরালে কি ঘটেছে সে নিয়ে বাংলাদেশে আলোচনা চলছে, সমালোচনা চলছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সমীকরণ চলছে যে আসলে কি ঘটেছে কি ঘটে নাই। আমি আমার বক্তব্যের শেষ অংশে আপনাদেরকে কিছু বিষয় গুরুত্বপূর্ণ তুলে ধরবো। তার আগে একটু সূচনায় আপনাদের কিছু কথা বলে যাই। বাংলাদেশে জুলাই বিপ্লব যখন সফলভাবে সংগঠিত হয়েছে এবং বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার পালায়ন ঘটেছে, তখন এই শেখ হাসিনার পালায়নে কারা কারা ভূমিকা পালন করেছে সেটা পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে তালিকাবদ্ধ হয়েছে। শেখ হাসিনার বিচার কথা দেখে তো মনে হয় উনি আসলে সুস্থ মানুষ না, মানসিক ভারসাম্যহীন। তার কথা শুনে মনে হয় উনি পাগল না পাগলি বোঝার বুদ্ধি নেই, মেন্টালের মতো তিনি কথা বলেন। তার কথা শুনে কিন্তু মনে হয় না উনি একজন সুস্থ মানুষ। আমার মনে হয় তিনি আগে থেকে মেন্টাল ছিলেন, ভারতে পালিয়ে যাওয়ার পরে আরো মেন্টাল হয়ে গেছেন। সেনা প্রধানকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য বা একটা স্ট্যাটাস সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল হলো, এরপরে আবার নতুন মোড় ঘুরেছে সেটা নিয়ে। আর সেটা হলো হাসনাত আব্দুল্লাহর এই স্ট্যাটাসকে কেন্দ্র করে নতুন করে আরও একটা স্ট্যাটাস দিয়েছে সার্জিস আলম। মূলত হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে গেছে সেই স্ট্যাটাস। এখন কথা হলো, হাসনাত আব্দুল্লাহ একটা কথা বলল, উল্টো কথা বলছে সার্জিস আলম। তাহলে তাদের মধ্যেই কেন এরকম দ্বিমত ঘটে গেল? তারা তো একই দলের লোক এবং একই প্ল্যাটফর্মের লোক। তো এদিকে আবার এর মাঝখানেই কিন্তু যেহেতু সেনা প্রধানকে নিয়ে এত ধরনের অপবাদ দেওয়া হচ্ছে বা এত কথা আলোচনায় উঠে এসেছে, সেনা প্রধান তো আর বসে থাকবে না। সেনা প্রধান অবশেষে বিষয়টি নিয়ে কিন্তু খোলাসা করেছে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। সেটিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক শ্রোতা, আসলে কি ঘটতেছে দেশে? অনেকেই বলতেছে যে সেনা শাসন জারি হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, কারণ দেশের পরিস্থিতি ঘোলাটে হয়ে গেছে, দেশের পরিস্থিতি ভয়াবহ। প্রিয় দর্শক, আরও একটা গরম খবর আছে, সেটা হলো শেখ হাসিনা প্রায় পাগল হয়ে গেছে। শেখ হাসিনার মাথায় সমস্যা ধরা পড়েছে। বাংলাদেশ থেকে যাওয়ার পরে ভারতে গিয়ে নতুন করে তা পাগল হওয়ার প্রমাণ মিলেছে। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে কিন্তু আব্দুল সালাম যুক্তিবাদী বিশ্লেষণ করেছেন। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, যেগুলো আমি মনে করি যে সকলেরই আপনাদের দেখা দরকার এবং শোনা দরকার। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের মধ্যে পর্দার অন্তরালে কি ঘটেছে সে নিয়ে বাংলাদেশে আলোচনা চলছে, সমালোচনা চলছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সমীকরণ চলছে যে আসলে কি ঘটেছে কি ঘটে নাই। আমি আমার বক্তব্যের শেষ অংশে আপনাদেরকে কিছু বিষয় গুরুত্বপূর্ণ তুলে ধরবো। তার আগে একটু সূচনায় আপনাদের কিছু কথা বলে যাই। বাংলাদেশে জুলাই বিপ্লব যখন সফলভাবে সংগঠিত হয়েছে এবং বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার পালায়ন ঘটেছে, তখন এই শেখ হাসিনার পালায়নে কারা কারা ভূমিকা পালন করেছে সেটা পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে তালিকাবদ্ধ হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনগুলোতে এই মানুষগুলো যাতে কোনো অবস্থায় সুপ্রতিষ্ঠিত হতে না পারে, ভালো ফেজ নিয়ে অবস্থান করতে না পারে, সে কারণে একটি বড় ধরনের মাস্টার গেম চলছে বাংলাদেশে। এবং সেই মাস্টার গেমের অংশ হিসেবে বাংলাদেশের জাতীয় এই সকল বীরদেরকে, সে ছাত্র জনতার মধ্য থেকে বীর, সেনাবাহিনীর মধ্য থেকে বীর, বিভিন্ন অঙ্গন থেকে বীর, যারাই দেশপ্রেমিক, তাদেরকে বিভিন্ন সার্কেলে বিতর্কিত করে তাদের ইমেজকে ডাউন করে জনতার কাছে বিতর্কিত করার একটি প্ল্যান তারা হাতে নিয়েছে। ওই প্ল্যানের অংশ হিসেবেই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নতুন ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মী, তারা যাতে কোনো অবস্থায় শক্তভাবে দেশপ্রেমিক হিসাবে পরিচিতি লাভ করতে না পারে, সে কারণেই তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য কিংবা বক্তব্য দিয়ে চলেছেন। এই বক্তব্যগুলো কেউ আপনাকে পুশ করে দেয়াচ্ছে, উৎসাহ দিয়ে দেয়াচ্ছে, অথবা আপনার প্রতি অনেক বেশি আবেগতাড়িত হয়ে ভালোবাসা দেখিয়ে এমন কিছু শিখাচ্ছে যে আপনি যে কোনো কারণেই হোক আপনি চাপে পড়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। দেখবেন বক্তব্যগুলোর দিকে খেয়াল করলে হঠাৎ করে একটা বক্তব্য দিল গতকালকের, আজকে সেটার সাথে আবার মিল পাবেন না। আজকেরটা দিল, কালকে মিল পাবেন না। আবার আমি একটা বক্তব্য দিলাম, আমার বন্ধুর বক্তব্যের সাথে মিল পাবেন না।
এই যে না পাওয়া, এটাই হচ্ছে একটা পরিকল্পনা, এটাই হচ্ছে একটা ফাঁদ। এই ফাঁদে যারা পড়ে স্বভাবতই তারা তাদের মূল যে চেতনা, মূল যে স্পিরিট, সেই স্পিরিটটা থেকে সে ধ্বংস হয়ে যায়। আমি গত সবগুলো ভিডিওতে বলেছি, বাংলাদেশের পূর্বে এই যে 53 বছর গিয়েছে, এই 53 বছরের বিভিন্ন শাসক আমরা দেখেছি, বিভিন্ন শাসন ব্যবস্থা দেখেছি। আমরা বিএনপির সাথে জামাতকে বসতে দেখেছি, জামাতের সাথে আওয়ামী লীগকে বসতে দেখেছি। রাজনৈতিক অঙ্গনে একে অপরের সাথে বসেছে, আন্দোলন করেছে, কথা বলেছে। এটাই পলিটিক্স। এই পলিটিক্সে কত কথা, কত কিছু যে আলোচনা হয় রুমের ভিতরে, বেডরুমে, বাহিরে, মঞ্চে, এ বক্তব্যের কোনো শেষ নেই। এই রাজনৈতিক সৌন্দর্যতাটা অনেক সময় খারাপ পরিস্থিতি নিয়ে আসে, অনেক সময় ভালো পরিস্থিতিও নিয়ে আসে। আজকে আমার পক্ষে গেলে আমি আপনাকে সাধুবাদ জানাই, আমার বিপক্ষে গেলে কালকে আপনি আমাকে তুলোধনা করেন। এটাই হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার। আজকের এই গত 5ই আগস্টের যে ঘটনাটি সংগঠিত হয়েছে বাংলাদেশে, সেই সংগঠিত হওয়ার পিছনে বাংলাদেশের যারা যারা অবদান রেখেছেন তার মধ্যে হচ্ছেন এই তরুণ উদ্দীপ্ত ছাত্রদের নেতারা, যারা আমাদের পাশে সবসময় থেকেছে। পাশাপাশি এই উদ্দীপ্ত ছাত্র নেতাদেরকে ব্যাকআপ দিয়েছে এদেশের সকল রাজনৈতিক সংগঠন, এবং সকল রাজনৈতিক সংগঠনের ব্যাকআপের পরবর্তীতেই আমাদের সাথে সংযুক্ত হয়েছে, তথা যখন পরিবেশটা দেশ স্বাধীন করার মতো সিচুয়েশন হয়েছে, শেখ হাসিনার কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে, তখন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সুকৌশলে আমাদেরকে সেই জায়গায় ব্যাকআপ দিয়ে দেশকে রক্ষা করা হয়েছে। যদি আর একটা দিনও জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব চুপ থাকতেন, বাংলাদেশে আরো 20-50 হাজার মানুষ মারা গেলেও শেখ হাসিনা পদত্যাগ করতেন না। বঙ্গভবনের যেমন দেয়ালের একটা ক্ষতি হয় নাই, সেনাবাহিনী চাইলে গণভবনেরও একটা দেয়ালের ক্ষতি কেউ করতে পারতো না। আপনাকে বুঝতে হবে হিকমত এবং কৌশলটা। এই গণভবনের পাশ থেকেই বহু মানুষ মিছিল করে গিয়েছে, একটা টোক্কা পর্যন্ত দেয় নাই। যখন আর্মি সেখান থেকে দরজা খুলে দিয়েছে, তখন সবাই গণভবনের ছাদে গিয়ে মিছিল করেছে, সুইমিং পুলে গোসল করেছে। তারপরে শেখ মুজিবুর রহমানের সেই ভাস্কর্য টেনে টেনে ভেঙেছে, সেনাবাহিনী সেখানে সাথে থেকে ভাঙতে সাহায্য করেছে। কে কখন কি করেছে জাতির কাছে স্পষ্ট। এই কাজগুলো যখন সংগঠিত হয়েছে, তখন পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে একেবারে কমপ্লিটলি ধারণা হয়ে গিয়েছে, এই বাংলাদেশের কিছু মানুষদেরকে যদি বিতর্কিত করে অনৈক্য সৃষ্টি করা না যায়, তাহলে এই বাংলাদেশের এই স্পিরিটটার উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশে তাদের ষড়যন্ত্র টিকবে না। সে কারণেই এখন তারা টার্গেট করেছে বাংলাদেশের বেশ কিছু মানুষদেরকে, যারা আগামীর বাংলাদেশ গড়তে অনেক অবদান রাখতে পারে, আমি বিশ্বাস করি। সেই টার্গেটের অংশ হিসেবে এদেরকে এখন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে দেওয়া হচ্ছে। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব 5 তারিখে কি ভূমিকা রাখবেন না, সেটা একজন আমি সাধারণ নাগরিকের মতো করে হবে না। আবার পরবর্তী সময়ে তার ভূমিকা কেমন হবে, সেটা একজন সাধারণ নাগরিকের মতো করে কোনোদিনই হবে না। এটা এখন বলছি, ভবিষ্যতেও বলবো, কারণ আমি মিথ্যা তথ্য দিয়ে আপনাকে ভুল ভ্রান্তির মধ্যে নিতে পারি না। আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের কমন কিছু ইস্যুতে দেখবেন দল ঐক্যবদ্ধ হয়েছে, বাংলাদেশের বিভিন্ন সংস্থা ঐক্যবদ্ধ হয়েছে, ইউটিউবাররা ঐক্যবদ্ধ হয়েছে, সেই আন্দোলন সফল হয়েছে। আবার কিছু কিছু দাবি দেওয়া, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয় নাই, সবাই মিলে বলে নাই, কিন্তু কোনো ইউটিউবার বলেছে, সেটা সফল হয় নাই। যেমন আপনার আওয়ামী লীগের অস্তিত্ব রাখবে না বাংলাদেশে, এ ব্যাপারে বাংলাদেশের সিংহভাগ মানুষ ঐক্যমত। দেখবেন আপনার মতের সাথে আমার মত মিলে যাচ্ছে, কিন্তু আপনি সেনাপ্রধানকে বিতাড়িত করতে চান কিংবা বাদ দিতে চান, মতের সাথে আপনি কাউকে পাবেন না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আপনাকে বলেছে কিনা আমাকে বলেন, চ্যালেঞ্জ দিয়ে বললাম। বিএনপি বলে নাই, জামাত ইসলাম বলে নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলে নাই, গণ অধিকার বলে নাই, বাংলাদেশের আর যত পার্টি আছে কেউ কি সেনাপ্রধানের এখন পর্যন্ত পদত্যাগ চেয়েছে কিনা? চাই নাই। তার মানে আপনার এই দাবি সারকাল সন্ধ্যা 1 লক্ষ বার ভিডিও বানালেও কোনোদিন পূরণ হবে না। এই দাবিটাই যারা করছে, সেটা একটা মাস্টার প্ল্যানের অংশ হিসেবে হয় গেমের ভিতরে পড়ে গিয়েছে, ভুলের ভিতরে পড়ে গিয়েছে, না হয় ভিন্ন কোনো চরিত্রের মধ্যে ঢুকে গিয়েছে। এই দাবি সফল হবে না। বাংলাদেশের এরকম করে জাতীয় অনেকগুলো দাবি উঠেছে, যেই দাবিগুলোতে যখন সামষ্টিক সকল মানুষ ঐক্যবদ্ধ হয়, সেটা ইমিডিয়েট পূরণ হয়ে যায়। কিন্তু যেই দাবিগুলো আপনি সমগ্র মানুষের পক্ষ থেকে হয় না, সেটা ইমিডিয়েট পূরণ হয় না। সেনাপ্রধানকে পার্শ্ববর্তী দেশ সহ আওয়ামী লীগের মূল খেচারতের কারণটা হচ্ছে আওয়ামী লীগ সেনাপ্রধানের উপরে ক্ষিপ্ত। কোনো কারণ নাই আওয়ামী লীগ সেনাপ্রধানকে ভালোবাসার। সেনাপ্রধান যদি শেখ হাসিনার জন্য জীবন দিতে পারতেন, তাহলে শেখ হাসিনা তাকে বীরের বেশে বলতেন যে একজন সেনাপ্রধান মৃত্যুবরণ করেছেন। তিনি দেশের জন্য মানুষের কথা চিন্তা করে শেখ হাসিনাকে বিতাড়িত করতে কৌশলী ভূমিকা পালন করেছেন, যে কারণে সেনাপ্রধানের উপরে আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত কোনোদিন বিশ্বাস রাখবে না। কিন্তু আওয়ামী লীগ এমন বর্ণচোরা, এমন চালাক, তারা জানে যে এই মুহূর্তে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে হলে মন্দের ভালো প্রক্রিয়াটা তারা গ্রহণ করবে। যেমন সেনাপ্রধানকে যদি খেপিয়ে তুলতে পারেন, এর মাধ্যমে বারবার দেখবেন আওয়ামী লীগের সকল পেজগুলোতে একই কথা, এখনো আপনি কেন পাওয়ার এক্সারসাইজ করছেন না, এখনো কেন আপনি ক্ষমতা নিচ্ছেন না। তার মানে হচ্ছে সেনাপ্রধানের আপন সাহায্যে তারাই, যারা মূলত সেনাপ্রধানের উপরে সবচেয়ে বেশি ক্ষিপ্ত, সেই মানুষগুলো এখন আপন সেজে তার বিরুদ্ধে, মানে তার পক্ষে কিছুটা সিম্পিতি দেখিয়ে তাকে ক্ষমতা দখল করতে উৎসাহ যোগাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম সেনাপ্রধানকে যারা আপনারা বাংলাদেশের মানুষ মনে করেন যে জুলাই বিপ্লবের সহযোগী ছিল, সেই ইউটিউবে বক্তব্য দিয়ে হতে পারে, জাতির ক্লান্তি লগ্নে রাজনৈতিক বক্তব্য দিয়ে হতে পারে, টকশো দিয়ে হতে পারে, এ ধরনের অনেক বিশ্বস্ত মানুষদেরকে আপনারা যারা, আমরা যারা দৈনিক বিশ্বাস করি কিংবা ধোকায়ও পড়ি, সেই মানুষগুলোর বক্তব্যেও যখন আসে সেনাপ্রধানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য, আপনার কাছে তখন মনে হয় যে ঘটনা কি তাহলে একই তো। তা আওয়ামী লীগের পরিকল্পনা হলো সেনাবাহিনী যা করবে সেটাই তার লাভ, আর ওনাদের পরিকল্পনা হচ্ছে সেনাপ্রধানকে ব্যক্তিগতভাবে খেপিয়ে তোলো। খেপিয়ে তুলতে গিয়ে আপনি মনে করছেন আপনার রাষ্ট্রের কল্যাণে এই কাজটি হচ্ছে, কিন্তু এর ভিতরে যে অন্তর্নিহিত মহা সমস্যা রয়েছে সেটা আপনার কাছে ক্লিয়ার নয়।
যে কারণে আমি সহজেই নেমে পড়ছি তার বিরুদ্ধে কুৎসারটাতে। আমি সেনাপ্রধানকে বলছি না যে তিনি আমার দুলাভাই কিংবা আপন ভাই, আমি সেনাপ্রধানকে বলছি না তিনি খালেদা জিয়ার আত্মীয় কিংবা জামাত আমিরের আত্মীয়। আমরা ভালো করেই জানি তিনি আমাদের এই রক্তে মাংসে করা একজন মানুষ, তিনি আমাদের কেউ আত্মীয় না। আমার আত্মীয় আওয়ামী লীগ বিএনপি জামাত সব আছে, আপনার আত্মীয় আওয়ামী লীগ বিএনপি জামাত সব আছে। আপনি কি প্র্যাকটিসটা আপনার লাইফে করেন সেটাকে নিজে একটু ভাবার চেষ্টা করেন। উনি বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করতে যে ভূমিকা পালন করছে সেজন্য উনি স্যালুট পাবে, কিয়ামত পর্যন্ত পাবে। উনি যদি না পায় সেটা জাতি হিসাবে মুনাফিকি চরিত্রে আপনি নেমে পড়বেন, কোনো সন্দেহ নেই। ওনার অবস্থানটা শেখ পরিবারের আত্মীয় হওয়ার কারণে বিপদে পড়ে গিয়েছেন, এটা এক ধরনের আমাদের রাজনৈতিক দন্যতা ছাড়া আর কিছুই নয়। তিনি সেদিন আমাদের পক্ষে দাঁড়িয়েছেন। এই সেনাপ্রধানকে এখন টার্গেট করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, তাকে উস্কে দিয়ে যে কোনো মূল্যে তাকে দিয়ে সেনাবাহিনীর শাসন আনা যায় কিনা। এক, দুই, যদি সেনাবাহিনীর প্রধানও রাগ করে পদত্যাগ করে তাতেও তারা লাভ দেখাতে পারবে যে বিশৃঙ্খল বাংলাদেশ। তিন, সেনাবাহিনীর প্রধান যদি ক্ষিপ্ত হয়ে সাধারণ শিক্ষার্থীদের মতের বিরুদ্ধেও এমন কিছু করে বসেন সেটাকে দিয়েও তারা লাভ কামাই করতে পারবে, সেটাই তারা চেষ্টা করছে। চার, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, এই অস্থিরতাগুলোকে নতুন করে নতুন ডাইমেনশনে নিয়ে আসার জন্য তারা প্রচেষ্টা অব্যাহত রাখছে। শেখ হাসিনা সেই 0 পয়েন্ট থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা স্টেপেই এই জাতির বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে। এই সেনাবাহিনীর বিরুদ্ধে কত কুৎসা রটানো হয়েছে। 8 মাসে তো এখন পর্যন্ত সেনাবাহিনী আপনার আমার বাংলাদেশের ক্ষমতা নেয় নাই। আমি আজও চ্যালেঞ্জ করে রমজানের মধ্যে বললাম, আপনি যদি তাকে অতিরিক্ত উত্তক্ত না করেন, অতিরঞ্জিত কিছু না করেন এবং অতিরঞ্জিত বিশৃঙ্খলা না করেন, যেমন একেবারে বাংলাদেশটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে যাচ্ছে ভেবে হয়তো সেনাবাহিনীর ভিন্ন কোনো চরিত্র দেখতে হতে পারে, কিন্তু তাছাড়া সাধারণ নিয়মে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে ক্ষমতা নিবে না। এটা আগেও বলেছি, এখনো বলছি। 5 মাস পরেও আমার এই ভিডিও আবার দেখবেন, তখন বলবেন আমার এই বক্তব্য সঠিক কিনা। 5 তারিখে যদি পারতো নিত তাহলে 5 তারিখে নিত, কারণ 5 তারিখে জনসমর্থন ছিল সেনাবাহিনীর চূড়ান্ত পক্ষে যে কোনো মূল্যে হাসিনাকে বিতাড়িত করে তিনি যাতে ক্ষমতা নেয়। তিনি তো সেদিনও নেননি। তাহলে তাকে নিয়ে আমাদের এই বিতর্কগুলোর মধ্যেই হচ্ছে বাংলাদেশের জাতিকে বিভ্রান্ত করার একটি নতুন কৌশল, এবং সেই কৌশলে অনেকেই সফলতা লাভ করছে বলে মনে হচ্ছে। শেখ হাসিনার বিচার কথা দেখে তো মনে হয় উনি আসলে সুস্থ মানুষ না, মানসিক ভারসাম্যহীন। তার কথা শুনে মনে হয় উনি পাগল না পাগলি বোঝার বুদ্ধি নেই, মেন্টালের মতো তিনি কথা বলেন। তার কথা শুনে কিন্তু মনে হয় না উনি একজন সুস্থ মানুষ। আমার মনে হয় তিনি আগে থেকে মেন্টাল ছিলেন, ভারতে পালিয়ে যাওয়ার পরে আরো মেন্টাল হয়ে গেছেন। ছাত্র জনগণ যে জায়গায় জীবন দিয়েছেন কোটাকে বিলুপ্ত করার জন্য, সেই কোটা আবার নতুন করে আসুক বা সুপারিশের চাকরি হোক, এটা বাংলাদেশের কেউ সমর্থন করে না। এবং রবি ভাই যে সুপারিশের চাকরির কথা বললেন, আমি বলছি শুধু চাকরি নয়, আমরা দেখেছি 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের জন্য সম্ভবত 5% কোটা নির্ধারণ করার একটা কথা উঠেছিল। আমি মনে করি এটাও 24-এর শহীদদের সঙ্গে গাদ্দারি। যারা শহীদ হয়েছেন এরা আর কোটা নেওয়ার জন্য শহীদ হয় নাই, জীবন দেয় নাই। সুতরাং বাংলাদেশে 71-এর শহীদই বলি আর 24-এর শহীদই বলি, কোটা প্রথা বিলুপ্ত করা হওয়া উচিত বলে এটা আমি মনে করি, আমার মন্তব্য। এখন আমি একটি বিষয় বলতে চাই, আমাদের প্রিয় ভাই মাহমুদুর রহমান ভাই যে বিষয়টি বলেছেন, আমি ভাইকে অনেক আগে থেকে চিনি, শ্রদ্ধা করি, জাতীয় পার্টির উপদেষ্টা। উনি একটি বিষয় বলেছেন, বর্তমানে বাংলাদেশে মব চলছে, গণতন্ত্র নেই। আমি ভাইকে বলতে চাই, এখন বর্তমানে মব চলছে, গণতন্ত্র নেই, তাহলে আপনারা কোনটাকে গণতন্ত্র বলবেন? গত 16 বছরে যে বিনা ভোটে নির্বাচিত সরকার ছিলেন সেটা কি গণতন্ত্র ছিল? শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করা হয়েছিল রাতে অন্ধকারে বাল্ব নিবে দিয়ে, সেটা কি গণতন্ত্র ছিল? পিলখানায় 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছিলেন, সেটা কি গণতন্ত্র ছিল? 28 অক্টোবরে লঘু বৈঠক দিয়ে নিরপরাধ মানুষদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, সেটা কি গণতন্ত্র ছিল? আমি একটা কথা পরিষ্কার করে বলি, আপনারা যে বর্তমানে মব বলে যে বিষয়গুলো প্রচার করা হচ্ছে, আরে ভাই নতুন একটি দেশ বিপ্লব সাধিত হয়েছে। বিপ্লব তো হয় আইনকে লঙ্ঘন করে, আইন মেনে কখনো বিপ্লব হয় না। এখন আপনি যদি আইন মানার বিষয় বলেন, তাহলে হাসিনাকে তাড়িয়ে দেওয়াই ছিল তো বেআইনি। সে তো প্রধানমন্ত্রী ছিল, দিনের ভোটে হোক আর রাতের ভোটে হোক, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী, তাকে তাড়িয়ে দিয়েছে। বিপ্লব আইন মেনে হয় না। সুতরাং বিপ্লব সংগঠিত হওয়ার পরে আপনি যে ঘটনাগুলো ঘটে, প্রত্যেকটি ঘটনাকে আপনি যদি আইন দিয়ে বিবেচনা করতে যান, সেটা আপনি বিবেচনায় আনতে পারবেন না। আজকে যে বিষয়টি ঘটছে, আমরা পরিষ্কার করে বলি, আওয়ামী লীগের এক নেতা বলেছিলেন, আওয়ামী লীগের যদি পতন হয় 1 লক্ষ মানুষ বাংলাদেশে হত্যা হবে। 1 লক্ষ তো দূরের কথা, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে 1000 মানুষ হত্যার খবর আমরা দেশে পাই নাই। সুতরাং বাংলাদেশে বিপ্লব হওয়ার পরে, গণঅভ্যুত্থান হওয়ার পরে, বিএনপি বলেন, বাংলাদেশ জামাত ইসলাম বলেন, ছাত্র জনতা বলেন, সবাই নিজেরা নিজেদের দিক থেকে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। যা ঘটার কথা ছিল সেটা ঘটেনি। আর ধানমন্ডি 32-এর কথা যদি বলেন, 32 মাটিতে মিশে গেছে স্বৈরাচার হাসিনের বক্তব্যের কারণে। তিনি স্বৈরাচার আবার লাইভে এসে বক্তব্য দেওয়ার ঘোষণা দিয়েছেন। আজকে আফসোস লাগে, সাইফুর সাগর ভাই কিছুক্ষণ আগে যে ভিডিওটি দেখালেন, স্বৈরাচার ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ভিডিওর মধ্যে বলছেন 227 জন মারার লাইসেন্স পেয়ে গেছি। মাওলানা সালাম, আমি যে বলছি যতবার ইন্ডিয়া শেখ মুজিবের নাম নিব ততবার 32 নম্বর বাংলা হবে। ইসলাম রবি ভাইকে আমি এই বিষয়ে প্রশংসা করি। গতকালকে একসঙ্গে আমাদের একটা প্রোগ্রাম ছিলেন, সেখানেও স্বৈরাচার হাসিনার দালালি করতে এসেছিলেন ভারতের এক সম্ভবত হিন্দু দাদা হবে, একই প্রশ্ন উঠেছিল। আমি এখানে একটা কথা পরিষ্কার করে বলি,
সুকান্ত করছি আমি বলি যেটা বলতে চাচ্ছিলাম, সাগর ভাই যে ভিডিও দেখালেন, এই যে স্বৈরাচার হাসিনারা পালিয়ে গেছে, সামান্য অনুশোচনা কি তাদের মধ্যে আছে? 1800 ছাত্র জনতাকে হত্যা করলেন, তাদের মনে সামান্য কি অনুশোচনা তারা দেখিয়েছেন? আজকে যে ভিডিও সাগর ভাই দেখালেন, তিনি বলছেন যে 227 জনের মারার লাইসেন্স আমি পেয়ে গেছি, তোমরা এখন এদেরকে খুঁজে খুঁজে লিস্ট করো, এদেরকে মেরে ফেলো, 227 জনকে মারো, আমার বিচার তো হবেই, এদেরকে মারার পরে মারবো। তারপরে জামাত ইসলাম বিএনপি ছাত্রদের বাড়িঘর দেখো, তাদের বাড়িঘর দিনে না পারো রাতেতে পুড়িয়ে ফেলো। একটা দেশের প্রধানমন্ত্রীর মুখের ভাষা এত নোংরা হতে পারে, এত জঘন্য হতে পারে, একেবারে নিকৃষ্ট মানের, যার নিচে আর কোনো কিছু হতে পারে না। আজকে হাসিনা যদি অনুশোচনা করতেন, তিনি যে ছাত্রদের হত্যা করেছেন, যদি ভুল করতেন, ভুল করে ক্ষমা চাইতেন, তাহলে ছাত্র জনতা ভেবে দেখতো, আমরা ভেবে দেখতাম তাদের ক্ষমা করা যাবে কিনা, তারা রাজনীতিতে ফিরতে পারবে কিনা। 1800 ছাত্র জনতাকে হত্যা দিয়ে এখনো যারা হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছেন, আবারও দেখে নেবো, মেরে ফেলবো, বাড়িঘর পুড়িয়ে দেবো, ছাত্র জনতাকে মেরে ফেলবো, আর কথাই কথাই সুদখোর ইউনুস, ইউনুস বললেই সুদখোর ইউনুস, মনে হচ্ছে ইউনুসই শুধু সুদ খায়, আর উনি গত 16 বছর মধু খেয়ে দেশ চালাইছে। আরে ভাই, সুদ তো ডক্টর ইউনুসের জন্য হারাম, আমি হুজুর আমার জন্য হারাম, হাসিনার জন্য হারাম। স্বৈরাচার হাসিনা গত 16 বছর কি সুদ ছাড়া দেশ চালাইছে? কথাই কথাই তিনি সুদখোর বলে, আর সব সময় যেভাবে অ্যাটাক করে কথা বলে, এখানে পরিষ্কার করে বলি, তৌবা করলে ক্ষমা হয়। তৌবা করার প্রথম শর্ত হলো নিজেদের ভুলকে স্বীকৃতি করা, অনুশোচনা করা। আওয়ামী লীগের মধ্যে ভুলেরও স্বীকৃতি নেই, অনুশোচনাও নেই, সুতরাং তাদের ক্ষমা করার প্রশ্ন আছে না। তারা যদি রাজনীতিতে ফিরতে চায়, প্রকাশ্য আগে তাদের ক্ষমা চাইতে হবে, বিচার সম্পূর্ণ হতে হবে, তারপরে শোধিত হওয়ার পরে আওয়ামী লীগ যদি রাজনীতি করে কোনো আপত্তি নেই, তারা আওয়ামী লীগ রাজনীতি করবে, কিন্তু শর্ত তাদের প্রথমে বিচার হতে হবে। তারা যতগুলো অন্যায় অপকর্ম করেছে, গণহত্যা করেছে, এর বিচার সম্পূর্ণ হওয়ার পরই তারা ফিরতে পারবে। শেখ হাসিনার বিচার কথা দেখে তো মনে হয় উনি আসলে সুস্থ মানুষ না, মানসিক ভারসাম্যহীন। তার কথা শুনে মনে হয় উনি পাগল না পাগলি বোঝার বুদ্ধি নেই, মেন্টালের মতো তিনি কথা বলেন। তার কথা শুনে কিন্তু মনে হয় না উনি একজন সুস্থ মানুষ। আমার মনে হয় তিনি আগে থেকে মেন্টাল ছিলেন, ভারতে পালিয়ে যাওয়ার পরে আরো মেন্টাল হয়ে গেছেন। এখানে একটা কথা বলি, যেই কথাটা আমি সেনাবাহিনীর উদ্দেশ্যে সর্বশেষ বলতে চাই, স্বৈরাচার হাসিনাকে যদি দেশে ফিরাতে চান, 1800 ছাত্র জনতা জীবন দিয়েছে, তাদের জীবন ফিরিয়ে দিতে হবে। 33,000 ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছেন, হাত পা চোখ হারিয়েছেন, তাদের হাত পা চোখগুলোকে ফিরে দিতে হবে। 57 জন সেনা অফিসার জীবন দিয়েছেন, তাদের জীবন ফিরে দিতে হবে। হেফাজতের আলেমদেরকে হত্যা করেছেন শাপলা চত্বরে, তাদের জীবন ফিরে দিতে হবে। এগুলো যদি ফিরে দিতে পারেন, আপনারা ফিরে আসেন, আমার কোনো আপত্তি নেই। সেনাবাহিনীর প্রধান তাকে ফিরে আনুক, আমাদের কোনো আপত্তি নেই। আর যদি সেটা করতে না পারেন, বিচার করতে না পারেন, ওকে ফিরে আনার নামে যতই নাটক করবেন। মনিরুল ইসলাম ভাই বলেছেন, আওয়ামী লীগের পক্ষে যত উদ্যোগ নেওয়া হবে, তারা ততই ক্ষতিগ্রস্ত হবে, তারা ততই মাটির নিচে মিশে যাবে। যতই ষড়যন্ত্র। আরেকটি কথা বলি, সেনাপ্রধান তিনি আসলে ডক্টর ইউনুসকে মেনে নেয় নাই। গতকালকে আসিফ মাহমুদের একটা সাক্ষাৎকারে দেখলাম, সেনাপ্রধান বলেছিল যে কাউকে প্রধান উপদেষ্টা বানাও, ডক্টর ইউনুস কেন, ওকে বাদ দিয়ে বানাও। তখন ছাত্র জনতা বলেছিল, ডক্টর ইউনুস যদি প্রধান উপদেষ্টা না হয়, আমরা প্রকাশ্যে আমরা শহীদ মিনারে গিয়ে বিপ্লবী সরকার গঠন করব। তখন তিনি বলেছিলেন, বুকের উপরে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্ত আমি মেনে নিলাম। তার মানে বোঝা যায়, আজকে যদি ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা না হতো, 3 মাসের ভেতরে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে আবারও স্বৈরাচারকে দেশে ফিরাই আনতো। সেই জন্যই হাসিনা বক্তব্য দিয়েছিল, আমি চট করে দেশের মধ্যে ঢুকে পড়বো। কিন্তু সেনাবাহিনী ইচ্ছা মতো খেলতে পারছেন না, ভারতের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে না, শুধুমাত্র ডক্টর ইউনুসের কারণে। তার কারণ ডক্টর ইউনুস বলেছেন, আমরা শুধু দেশীয় খেলোয়াড় না, আন্তর্জাতিক খেলোয়াড়। সুতরাং পৃথিবী থেকে যত ষড়যন্ত্র হয়েছে, ভারত যত ষড়যন্ত্র করেছে, ডক্টর ইউনুস সক্ষম ভাবে মোকাবেলা করে আজকে দেশকে তিনি সক্ষম ভাবে দাঁড়িয়ে রেখেছেন। এই জন্য আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমাদের সকলকে সর্বোচ্চ সহযোগিতা করা উচিত। আগামী নির্বাচন পর্যন্ত এই সরকারকে সফল করার জন্য আমাদের সহযোগিতা চালিয়ে দেওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ব্যর্থ হয়, দেশ ব্যর্থ হবে। ডক্টর ইউনুস যদি ব্যর্থ হয়, জনগণ ব্যর্থ হবে। ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ব্যর্থ হয়, বিপ্লব ব্যর্থ হবে। আর বিপ্লবকে সফল করার জন্য সেনাপ্রধান এবং চুপ্পুকে অপসারণ করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। যে আলোচনা নিয়ে সারা বাংলাদেশ তোলপাড়, যে আলোচনা নিয়ে নানান রহস্য ধোঁয়াশা আছে, যে আলোচনা নিয়ে অলরেডি আপনার কি বলা হয় যে ধরেন এনসিপির মধ্যেই বিভাজন তৈরি হয়েছে। হাসনাত বলছে যে বক্তব্য, সার্জিস বলছে একই জায়গায়, সে উপস্থিত ছিল, কিন্তু হাসনাত বিষয়টাকে যেভাবে লাইটিং করে রাতারাতি ওয়ার সাথে নিয়োগ নেওয়া, যেই দুর্নীতির রিপোর্ট বের হলো এনসিপির আসিফ সম্পর্কে বা নাহিদদের সম্পর্কে বিভিন্ন জায়গায়, সেটাকে কাভার করার জন্য কেউ কেউ বলছেন যে হাসনাত এই ধরনের একটা পোস্ট দিয়া 11 দিন আগের একটা ইস্যুকে মাঠে গড়াইছে। কেন? হয়তো তার এমন কোনো কর্মকাণ্ড তলে তলে হয়েছে যেটা পরবর্তী সময় গোয়েন্দারা তাকে ধরবে, সে কারণে আগেই নিজের একটা স্ট্যান্ড তৈরি করে নিছে। আর জাতি সাবেক এই ছাত্রলীগ নেতার বক্তব্যে যে এতটা বিশ্বাস করবে, এটা অনেকেই ভাবে নাই। সবাই ভাবতেছে সার্জিস এখন মিথ্যাবাদী আর সেনাপ্রধান তো পুরোটাই মিথ্যাবাদী। এমন যখন অবস্থা, তখন সেনা সদর দপ্তর থেকে একটা বক্তব্য দেওয়া হয়েছে, আওয়ামী লীগের সংশোধিত একটি পক্ষের রাজনৈতিক পুনর্বাসনে রাজি হতে সেনানিবাস থেকে চাপ পাওয়ার বিষয়ে হাসনাত আব্দুল্লাহ যে দাবি করেছেন, তা রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলেই মন্তব্য করেছে সেনা সদর। আর আমরা যদি দেখি এখানে শনিবার নেত্র নিউজকে দেওয়া এক বিবৃতিতে এই মন্তব্য করেছে সেনা সদর। তো সেনা সদরের যে মন্তব্য, যে আপনার আমরা দেখি সেনা সদরের যে বক্তব্য, যে সেনানিবাসে খোদ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে গত 11ই মার্চ একটা বৈঠক হয়েছে। তবে হাসনাত আব্দুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে তাদের প্রস্তাব বা চাপ দেওয়ার যে বিষয়টা, এটা অস্বীকার করেছে। বরং হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম তাদের আগ্রহেই 11ই মার্চ সেই বৈঠকটি আপনার অনুষ্ঠিত হয়েছিল।
তো পরবর্তী সময় আপনার ভারতের পরিকল্পনা, সেনানিবাস আর বিভিন্ন বিষয়কে যোগটোগ কইরা মোটামুটি একটা কি বলা হয় যে যেই তথ্যটা উপস্থাপন করেছে সেনাবাহিনী বলছে অত্যন্ত হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সম্ভার। সেনাবাহিনী এত বেশি কথা বলার মতন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হাসনাত হয় নাই, বুঝতে হবে। আপনি জুলাই আন্দোলন আবু সাইদের পরিবারকে দেখেন, এদের ভাই কান্দে। আমি ভিডিওটা দিছি আজকে, আশ্বাস দিছে এরা নিজেরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, এক একজন যার মতো করে আছে। ভাই ঘটনা নানান আসতেছে তো টেলিভিশনে। সর্বশেষ বাকি ছিল সেনাবাহিনীকে নিয়ে হাতাহাতি করা। তবে এই স্বাদটা মিটা যাবে, মনে রাখেন। দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে সর্বোচ্চ পরিমাণ ফলটা খাইয়া শেষ পর্যায়ে এসে আওয়ামী লীগ থেকে বের হইয়া আওয়ামী লীগকে ভাঙ্গা আবার জাতির উপরে নতুন করে একটা আশা নিয়া, সেই আশা নিয়ে এরা যা খেলাধুলা শুরু করছে, এই এনসিপিরা একটা লোক পরিচ্ছন্ন ইমেজের এই মুহূর্তে বলতে পারে না। সাংবাদিক ইলিয়া যেদিন বাক্সরা ঝাড়া দিবে, যেদিন ডক্টর ইউনূসের সরকার থাকবে না, এই দিন দেখবেন কেমনে বের হয় পানির মতন ঝরঝর ঝরঝর কইরা। বিতর্কিত সিলেটে মারামারি কইরা অস্থির অবস্থা তৈরি করছে না গতকালকে। একটা ইফতার পার্টি সামলাইতে পারে না। হান্নান দেখে না কহে যে ভাই এখন কি আপনারা যে শুরু করছেন, মানে কেমনে কি হবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই আশা করি আপনাদের মূল্যবান মতামত এবার আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন, সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই পেজ, আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।